দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৮ সালে একটি মুভি তৈরি করা হয়। মুভির নাম হচ্ছে বাইসাইকেল থিভস। এখানে দেখানো হয় যে রোম তখন মাত্র ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। লক্ষ লক্ষ মানুষের কোনো কাজ নেই, কোনো চাকরি নেই, কোনো মর্যাদা নেই, খাবার নেই। এই দুনিয়ারই ছোট্ট একটা চরিত্র ছিল অ্যান্টোনিও রিচি। অ্যান্টোনিও রিচি ছিল খুবই সাধারণ একজন মানুষ। তার একটা পরিবার ছিল, একজন স্ত্রী এবং একজন সন্তান। সন্তানের নাম ছিল ব্রুনো। তো সে কাজ খুঁজে একটা কাজ পাই, দেয়ালে পোস্টার লাগানো কাজ। তো এর জন্য কন্ডিশন একটাই, যে একটা বাইসাইকেল থাকা লাগবে। তো তার স্ত্রী তার বাসার যে শেষ সম্বলটুকু ছিল সেটা বিক্রি করে একটা সাইকেল কিনে। কাজ চলছে, একদিন দুই দিন চলার পরে তার সাইকেলটা চুরি হয়ে যায় এবং অ্যান্টোনিও হতবাকা হয়ে গেল, কারণ এই সাইকেলটাই তো তাদের শেষ সম্বল ছিল। পরের দিন তার পরিবার যে খেতে পারবে তারই তো শেষ মাধ্যম ছিল এই সাইকেলটা। অ্যান্টোনিও পুলিশের কাছে গেল, পুলিশের কাছে যে কমপ্লেন করলো। পুলিশ বলে যে প্রতিদিন রোমে যে হাজারো হাজারো সাইকেল চুরি হচ্ছে, এর মধ্যে আমি তোমার সাইকেলটা বের করবো কিভাবে। অ্যান্টোনিও কোনো উপায় না পেয়ে চোর বাজারে গেল, যেখানে চুরি করা সাইকেলগুলো পাওয়া যায়। তো সেখানে দেখছে দেখছে সব পার্টসগুলো আলাদা করা। এখন তার কাছে তো কোনো যথাযথ প্রমাণ নেই যে এই পার্টসটা আমার সাইকেলের। সে কিন্তু একজনকে আজও করতে পেরেছিল যে এই ছেলেটা হয়তো আমার সাইকেল চুরি করেছে, কিন্তু সেখানে তো চোর বাজারে গেছে, সেখানে চোরদের দাপট বেশি, সে কিছু করতে পারে না। পুরাটা সময় ব্রুনো অ্যান্টোনিওর সাথে ছিল, তার ছোট ছেলেটা অ্যান্টোনিওর সাথে ছিল। তো তারা একটা স্টেডিয়ামের সামনে যায় এবং স্টেডিয়ামের সামনে ভিড়ের মধ্যে একটা সাইকেল দেখতে পাই। সেই সাইকেলের তালা দেওয়া নেই এবং আশপাশেও কেউ নেই। এখন কি সুন্দর করে দৃশ্যটা তুলে ধরা হয়েছে সিনেমাতে, যে অ্যান্টোনিও দুইটা পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে। একটা পৃথিবীতে পরের দিন তার পরিবার খেতে পারবে, কিন্তু সে যদি ওই সাইকেলটা চুরি করে সেটার বদৌলতে। আর একটা পৃথিবীতে সে সাইকেলটা চুরি করলো না, সে বাসায় গেল, তার পরিবারের পরের দিন কি খাবে না খাবে তার কোনো নিশ্চয়তা নেই। খুবই সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে, আমি রেকমেন্ড করবো মুভিটা আপনাদের কাছে। তো সে তার ছেলের দিকে তাকালো এবং ছেলের দিকে তাকিয়ে তার মাথায় খেললো যে আমাকে তো এই ছেলেটাকে খাওয়াতে হবে, বাসায় যে আমার স্ত্রী আছে। তো সে কিছু বেশি চিন্তা না করে সাইকেলটা চুরি করতে গেল এবং ধরা পড়ল। এখন তখন লোকজন আশপাশে ভিড় হয়ে যায়, তাকে অপমান করে, তাকে মারধর করে। এই সময় মালিক আসলো, মালিক এসে ব্রুনো যে সাথে ছিল ওই ব্রুনোর চেহারা দেখে অ্যান্টোনিওকে ছেড়ে দিল। এবার অ্যান্টোনিও যাই হাঁটতে থাকে তার ছেলের সাথে করে। এখানে কোনো জাস্টিফিকেশন হলো না, কোনো রিডেমশন হলো না, পুরো মুভিটা শেষ। এখন এই যে জাস্টিফিকেশনটা হলো না এবং এর কারণে তার গিল্ট হচ্ছে। গিল্ট হচ্ছে কিসের জন্য? যে তার ছেলে তার সাথে ছিল, সে যে আমাকে এত ভালো মনে করতো, তার সামনে আমি এমন একটা কাজ করলাম আর এত এত মানুষের সামনে অপমানিত হলাম। গিল্ট হচ্ছে। তো আজকের ভিডিও আলোচনা হবে যে কিভাবে এইরকম গিল্ট থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো এটার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গুড পিপলস জাস্টিফিকেশন। জাস্টিফিকেশনটা কিসের? আপনার সাথে এটা তো অনেক হয় যে রাত ৩টা বাজে আপনি আপনার বাড়ির ছাদের দিকে তাকায় রিল দেখছেন। কিসের রিল? আপনার লাইফের গ্রেটেস্ট রিগ্রেটের রিল। একটা স্ক্রল করছেন, একটা রিগ্রেট, একটা স্ক্রল করছেন, একটা রিগ্রেট। এই রিগ্রেটগুলো কিসের কারণে হয়? আউট অফ কন্ট্রোলে আপনি যে যে কাজগুলো করেন সেই কাজগুলোর কারণে। আউট অফ কন্ট্রোলে কোন কোন কাজ? যেমন মনে করেন কোনো বন্ধুর আপনার বিপদের সময় দরকার ছিল, কিন্তু আপনি তাকে সাহায্য করেননি আপনার হাতে সময় থাকা সত্ত্বেও। আবার ছোট ছোট বিষয়গুলোও হতে পারে যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখলেন একজন বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে, তার বাজারের ব্যাগটা ছিঁড়ে গেল, আপনি পারতেন তাকে সাহায্য করতে, সেইগুলো তুলে তাকে সাহায্য করতে, কিন্তু আপনি করলেন না। এখন এই রিগ্রেটগুলো আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, আপনার নিজের সম্পর্কে প্রশ্ন করতে বাধ্য করে। প্রশ্নগুলো এমন যে আমি এটা কিভাবে করলাম, কেন করলাম, আর যেহেতু করেছি তাহলে অ্যাম আই ফান্ডামেন্টালি আ ব্যাড পারসন। এই প্রশ্নগুলা তখন আপনার ঘাড়ে ভারী হয়ে আসে, আপনার মাথায় ভারী হয়ে আসে। আর এই যে হেভিনেসটা আপনি ফিল করছেন এই রিগ্রেটের কারণে, নিজেকে প্রশ্ন করার কারণে, এই হেভিনেসটা যদি ফিল করে থাকেন তাহলে আপনি এই দলে একা না। পৃথিবীতে প্রত্যেক ডেমোগ্রাফির মানুষ, প্রত্যেক কালচারের মানুষ, প্রত্যেক ব্যাকগ্রাউন্ডের মানুষ কোনো না কোনো একটা সময় এই পজিশনে ছিল বা আছে। তো আজকে আমরা এই ফেনোমেননটা বিভিন্ন মেকানিজম দিয়ে বোঝার চেষ্টা করব। আমাদের দুইটা সোর্স বই থাকবে। প্রথমটা হচ্ছে মিস্টেক্স ওয়্যার মেড বাট নট বাই মি, বাই সোশ্যাল সাইকোলজিস্ট ক্যারল ট্যাফরিস অ্যান্ড এলিয়ট অ্যারেনসন। আরেকটা বই হচ্ছে দ্য লুইসিফার ইফেক্ট বাই ফিলিপ জিমবার্ডো। দুইটা বইয়েই আমাদের এই ডিসকমফোর্ট বা কনফিউজিং ম্যাটার নিয়ে আলোচনা করা হয়েছে। একটা বইতে আলোচনা করা হয়েছে দ্য মেকানিজম অফ ইন্ডিভিজুয়াল মাইন্ড, আরেকটাই আলোচনা করা হয়েছে দ্য ওভারওয়েলমিং পাওয়ার অফ দ্য এনভায়রনমেন্ট উই ফাইন্ড আওয়ারসেলফ ইন।
তো ভিডিও শুরু করার আগে আমি একটা গ্রাউন্ড রুল সেট করতে চাই বা একটা ডিসক্লেমার দিতে চাই যে এই আলোচনাটা একেবারেই তাদের জন্য না যারা রীতিমতো খারাপ কাজ করতে থাকে এবং সেগুলোকে জাস্টিফাই করতে থাকে, বা এটা কোনো সাইকোলজিক্যাল লুপ বের করার ওয়ে না যেটার মাধ্যমে আপনি নিজেকে এক্সকিউজ দিতে পারবেন যে আমি যেটা করেছি ঠিক করেছি। এটা তাদের জন্য যারা ভালো একজন মানুষ কিন্তু কোনো একটা চাপে পড়ে কোনো একটা সিচুয়েশনের আন্ডারে একটা খারাপ কাজ করে ফেলেছেন এবং সেই গিল্ড থেকে বেরোতে পারছেন না। তাদেরই অ্যাকাউন্টেবিলিটিটা তৈরি করার জন্য এবং আলটিমেটলি তারা যাতে সেলফ ফরগিভনেসটা নিজের মধ্যে আনতে পারে, এইটার জন্যই এই আলোচনাটা আজকে। তো এখন যদি রাত ৩টার ওই গিল্ড বা রাত ৩টার ওই রিগ্রেটে আসি, তাহলে প্রথমে যে টার্মটা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে কগনিটিভ ডিসোনেন্স। কগনিটিভ ডিসোনেন্স একটা স্টেট, যেই স্টেটে একজন ব্যক্তি যে কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে দুইটা ভিন্ন ধর্মী বা দুইটা বিপরীত ধর্মী মতামতের উপর বিশ্বাস করে বা মতামত নিজের মধ্যে রাখে, অথবা সে এমন কোনো একটা কাজ করে যেই কাজটা তার নিজের সেলফ স্টিমের বিরুদ্ধে। এখন এই কনফ্লিক্টটা যখন হয় তখন তার মেন্টালি ডিসকমফোর্ট হয়, আর এই মেন্টালি ডিসকমফোর্টের কারণে তার ঘুম হয় না, খেতে পারে না, ফিজিক্যাল ডিসকমফোর্টটাও হয়। এখানে যদি আমি একটা উদাহরণ দিতে চাই, যে মনে করেন আপনি একজন বাবা, আপনি এমন একজন বাবা যে নিজের সন্তানকে ভালোবাসেন এবং ধৈর্যের মাধ্যমে তাদেরকে শাসন করেন। তো এখানে আরো কিছু ব্যাকগ্রাউন্ড কনটেক্সট যদি অ্যাড করি, যে মনে করেন এই মাসের স্যালারি আপনি এখনো পাননি, আপনার পানির বিল বাকি, বিদ্যুৎ বিল বাকি, আপনার ছেলের স্টুডেন্ট ফি বাকি। তো আপনার মাথায় অনেক চাপ। ওই দিন আপনি সকাল থেকে কাজ করছেন, সন্ধ্যা হয়ে গেল, এমন অবস্থায় আপনার ছোট ছেলে গ্লাস হাতে পানি নিয়ে খেলতে খেলতে আপনার ল্যাপটপের উপর ফেলে দিল। তখন আপনি রেগে গেলেন, তাকে বকলেন, ছাড়াছাড়ি করলেন কিছুক্ষণ। ১ ঘন্টা পরে আপনার রিগ্রেট হচ্ছে। রিগ্রেট কেন হচ্ছে? যে আপনি তো চিন্তা করেছিলেন, আপনি তো জানতেন যে আপনি একজন ভালো বাবা, আপনি ধৈর্যের মাধ্যমে আপনার সন্তানদেরকে শাসন করেন। কিন্তু আপনি যে কাজটা করলেন, সেই কাজটা আপনার এই ধারণার বিরুদ্ধে। মনে করেন আপনার গায়ে একটা সূচের ফোঁটা লাগলো, অথবা হাঁটতে হাঁটতে টেবিলের পায়ের সাথে আপনার পা লেগে জোরে একটা ব্যথা করে উঠলো। ফিজিক্যাল পেইন হলো একটা। এই ফিজিক্যাল পেইনেরই ইকুইভ্যালেন্ট এই মেন্টাল পেইন। এই মেন্টাল পেইনটা হলো আপনার ছেলে যখন ওই পানিটা আপনার ল্যাপটপে ফেললো তখন। এখন ওইটাই আপনার জন্য কগনিটিভ ডিসোনেন্স। কারণ আপনি যেটা চিন্তা করছিলেন তার বিরুদ্ধে একটা কাজ করছেন। আর ইওর ব্রেন হেটস দিস কগনিটিভ ডিসোনেন্স। আপনার ব্রেন চাই না আপনি এমন কোনো একটা কাজ করুন যেটা আপনার সেলফ স্টিমের বিরুদ্ধে। এখন আপনার ব্রেন তো টেম্পারেচার বেশি হয়ে গেল, তাই না? যে আপনি রেগে গেলেন যখন, তখন আপনার ব্রেনের টেম্পারেচার বেশি ছিল, এবং আপনি যখন রিগ্রেটও করছেন তখনও তো কাজ করছে ব্রেন, তখন আপনার ব্রেনের টেম্পারেচার বেশি, আপনি ঘুমাতে পারতেছেন না। তো ব্রেনের টেম্পারেচার, কোনো কিছুর একটা টেম্পারেচার যদি বেশি হয়, যে আপনার গায়ে যদি গরম পানি পড়ে, আপনি কি করবেন? ঠান্ডা পানি ধরেন। তো আপনার ব্রেনের যখন টেম্পারেচার বেশি, তখন কি করবেন আপনি? সেটাকে ঠান্ডা করার চেষ্টা করবেন। কিভাবে ঠান্ডা করবেন? সেলফ জাস্টিফিকেশন দিয়ে। তো এক্ষেত্রে সেলফ জাস্টিফিকেশনটা কি? এক্ষেত্রে সেলফ জাস্টিফিকেশন হচ্ছে যে আমি যা করছি ঠিক করছি। ওর বোঝা উচিত ছিল যে ইলেকট্রনিক্স ডিভাইসের সামনে পানি নিয়ে চলাফেরা করতে হয় না। কিছু, কিছু জিনিস থাকে যেগুলা এভাবে হার্শ ভাবে বোঝাতে হয়। ঠিক আছে? এখন আপনার ওয়াইফ এসে যখন জিজ্ঞেস করলো, আপনিও তাকে এইগুলা সেম ভাবে বললেন। এটাকে বলা হয় সেলফ জাস্টিফিকেশন। বুঝলাম তাহলে সেলফ জাস্টিফিকেশন কি। এখন সেলফ জাস্টিফিকেশন আর মিথ্যা কথা বলা, এই দুইটার মধ্যে একটা খুবই সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মিথ্যা কথা বলা হচ্ছে আপনি যা করছেন ঠিক করছেন, এটা আপনি বোঝাচ্ছেন সামনের মানুষকে বোঝাচ্ছেন নিজেকে বাঁচানোর জন্য, যে আমি যেটা করছি ওর ভালোর জন্যই করছি, এটাই ঠিক আছে, এটাই উচিত। এটা হচ্ছে মিথ্যা কথা বলা। সেলফ জাস্টিফিকেশন এর চাইতে খারাপ জিনিস। সেলফ জাস্টিফিকেশন হচ্ছে নিজেকে বোঝানো, নিজের যে ইন্টারনাল ন্যারেটিভ আছে সেটা পরিবর্তন করা, যে আমি যেটা করছি ভালো করছি, নিজেকেই ডিফেন্ড করার জন্য। একটা হচ্ছে আরেকজনের কাছে মিথ্যা কথা বলা, আর একটা হচ্ছে আমার নিজের কাছে মিথ্যা কথা বলা। আর নিজের কাছে মিথ্যা বললে কি হয়, এটা আমরা সবাই জানি, যে আপনি নিজেকে আস্তে আস্তে অন্যভাবে দেখা শুরু করবেন। আপনার যে কোর ভ্যালু গুলা ছিল, সেই কোর ভ্যালু গুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। এই যে আমাদের 2 সোর্স বুক আছে, এই সোর্স বুক গুলাতেও এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন সেলফ জাস্টিফিকেশন বলেন অথবা মিথ্যা কথা বলেন, দুইটাই কিন্তু আপনার জন্য খারাপ। আপনি দুইটা যে কোনো একটা করলেই ভবিষ্যতে দেখবেন যে কোনো না কোনো এক জায়গায় আপনার জীবনে ব্যাঘাত ঘটাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ভালো না খারাপ এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার সবচাইতে সহজ উপায় হচ্ছে যে, মনে করেন বহুদিন আগে আপনি কোনো একটা কাজ করেছেন,
1 বছর আগে, 2 বছর আগে বা একটা নির্দিষ্ট সময় আগে আপনি কোনো একটা খারাপ কাজ করেছেন। যেই কাজটা করার কারণে আপনার এখন গিল্ট হয়, এখন রিগ্রেট হয়। এই রিগ্রেটটাই হচ্ছে আপনার প্রুফ। কিসের প্রুফ? যে আপনি একজন ভালো পারসন, একজন ভালো মানুষ। এটা। একটা প্যারাডক্স আছে, প্যারাডক্সের নাম হচ্ছে ইন্টিগ্রিটি প্যারাডক্স। সেখানে বলা হয় যে আমরা চিন্তা করি যারা খারাপ কাজ করে বা যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেশি করে তাদের মধ্যে হয়তো রিগ্রেট বা গিল্ট যেটাই বলেন এটা বেশি। কিন্তু এটা ভুল। যাদের মোরাল ভ্যালু স্ট্রং এবং যারা ভালো মানুষ তারা যদি একটা খারাপ কাজ করে তাদের তুলনামূলক এই রিগ্রেট জিনিস বলেন বা গিল্ট বলেন দুইটাই বেশি। এখন ভিডিওর খাতিরে যেহেতু চিন্তা করা হয়েছে যে আপনি একজন ভালো মানুষ, তাই আমি এখন কথা বলবো যে কিভাবে এই রিগ্রেট থেকে অথবা গিল্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রথম স্টেপ, নেভার টেক দ্য ফার্স্ট স্টেপ, অথবা 2 থেকে 3টে স্টেপ যদি আপনি নিয়েও নেন, ইমিডিয়েটলি সেখানে থেমে যান। আমাদের আজকের যে সোর্স বুক, একটা হচ্ছে মিস্টেকস ওয়্যার মেড, সেখানে একটা ভিজুয়াল কনসেপ্টের কথা চিন্তা করতে বলা হয়েছে, সেটার নাম হচ্ছে পিরামিডস অফ চয়েসেস। একটা পিরামিডের কথা চিন্তা করতে বলা হয়েছে। 2 জনকে পিরামিডের উপর দাঁড় করানো, 2 জন বিপরীতমুখী। 2 জনেরই সেম ব্যাকগ্রাউন্ড, সেম সার্কামস্ট্যান্সেস, তাদের বাড়ির যে সমস্যা সেটাও সেম, তাদের অফিসে যে চাপ সেটাও সেম। এখন তারা কাজ করতে করতে দেখলো একটা অ্যাকাউন্টে ফ্ল, তাদের যে কোম্পানির অ্যাকাউন্ট সেখানে একটা ফ্ল দেখলো। এখন ফ্লটা এমন যে তুমি কোম্পানি থেকে যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানি বের করে নাও, কোম্পানি টেরও পাবে না, কেউ টের পাবে না। এখন প্রথম যে সে চিন্তা করলো যে না, আমি এটা করবো না, বাদ। দ্বিতীয় যে সে চিন্তা করলো যে আমি এখান থেকে 20,000 টাকা নিয়ে যাই, পরের শুক্রবারে এসে এই 20,000 টাকা আমি শোধ দিয়ে দেবো। এখন ও যে টাকাটা নিল, 2 জনেই আগে তাদের মধ্যে সেলফ স্টিম ছিল যে 2 জনেই লয়াল, 2 জনেই একজন ভালো মানুষ। এখন প্রথম জন যে চিন্তা করছিল সে ভালো মানুষ, তার সাথে কিন্তু তার যে অ্যাকশন ছিল এই 2টা অ্যালাইন করছে। এই জন্য তার মধ্যে কগনিটিভ ডিসোনেন্স থাকবে না। দ্বিতীয় জন যে চিন্তা করছিল সে ভালো মানুষ, কিন্তু যেটা তার কাজের মাধ্যমে প্রকাশ পায়নি, কাজ আর তার চিন্তা 2টা অ্যালাইন করে নাই, এই জন্য তার মধ্যে কগনিটিভ ডিসোনেন্স জিনিসটা কাজ করবে। আর কগনিটিভ ডিসোনেন্স জিনিসটা কাজ করলে আমাদের মাথা কি হয়? গরম হয়। মাথা গরম করতে হলে আমাদের মাথা কি করতে হবে? ঠান্ডা করতে হবে। ঠান্ডা করবো কি হবে? সেলফ জাস্টিফিকেশনের মাধ্যমে। সে জিনিসটাকে জাস্টিফাই করছে এইভাবে যে আমি যে কাজটা করি আমার কোম্পানির উচিত ছিল আরো বেশি আমাকে পে করা, অথবা আমি তো দিয়েই দেবো পরের শুক্রবারে এই টাকাটা, অথবা আমার পরিবারের তো লাগবে, অথবা আমার কোম্পানি তো লাখ লাখ টাকার, আমার কোম্পানির সিইও তো লাখপতি, সেখান থেকে আমি যদি 20,000 টাকা নিয়ে নিই আমার কোম্পানির প্রতিও কোম্পানির উপরে কোনো ক্ষতি হবে না, আমার সিইওর কোনো গায়ে লাগবে না। এখন দ্বিতীয় জন যে প্রথম স্টেপটা নিয়ে নিল, এর পরবর্তীতে এরকম কোনো কাজ করতে কিন্তু সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে এটা করার। কারণ একবার যেহেতু অভ্যাস হয়ে গেছে কাজটা করার, দ্বিতীয়বার যখন দেখবে ফ্লটা, তখন কিন্তু প্রথমবারে যে ধাক্কাটা খাইছিল করব কি করব না, সেই ধাক্কাটা খাবে না। এরকম করতে করতে সেইটারই ফলো আপ আর একটা খারাপ কাজ করবে, সেটারই ফলো আপ আর একটা খারাপ কাজ করবে। এরকম করতে করতে লেভেল 1 2 3 4 5-এ চলে গেল হয়তো। লেভেল 5-এ এমন একটা পর্যায়ে চলে যাবে, এই ব্যক্তিটা যখন একদম উপরে থাকতো, লেভেল 1-এ থাকতো, তখন চিন্তাই করতে পারতো না যে এই লেভেল 5-এর মতো খারাপ কাজ সে করবে। অপরদিকে ফার্স্ট যে ব্যক্তিটা ছিল সে প্রথম স্টেপ নেয়নি, তো লেভেল 5-এর মতো যে খারাপ কাজটা এটা করার কথা তার মাথায় কোনোদিন চিন্তায়ও আসবে না এবং করবেও না কখন। তৃতীয় স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য আউটওয়ার্ডস, আন্ডারস্ট্যান্ড ইওর এনভায়রনমেন্ট। একটা প্যারেলে যদি নষ্ট আপেল থাকে অনেকগুলা, সেখানে যদি আপনি কিছু ভালো আপেল দেন, সেই ভালো আপেলগুলোও কিন্তু আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করবে। তো আপনি মনে করেন একটা অফিসে গেলেন, সেই অফিসে দেখলেন যে সেখানে যতগুলো এমপ্লয়ি আছে সবাই গসিপ করে। একজন যদি ভালো কিছু করে বা বস যদি তার সুনাম করে, তারা সেগুলো দেখতে পারে না। তাদের সাথে থাকতে 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 আপনিও কিন্তু ওদের মতো একটা পর্যায়ে চলে যাবেন কোনো একটা সময়। তো আপনার উচিত এই জায়গাতে যে আপনাকে আইডেন্টিফাই করা আপনার আশপাশের পরিবেশটাকে, যে আপনি আদৌ এরকম কোনো টক্সিক পরিবেশে আছেন কিনা। যদি থাকেন সেখান থেকে বেরিয়ে আসেন। তৃতীয় স্টেপ হচ্ছে স্টপ জাস্টিফাইং ফর লাইফ।
যে আমার কাছে কোনো উপায় ছিল না, বা আমি পরিস্থিতির শিকার হয়ে কাজটা করছি, বা আমার জায়গায় অন্য কেউ থাকলে সেম কাজটা করতো, ইটস নট আ বিগ ডিল। এই সব কিছু হচ্ছে ওই যে কগনিটিভ ডিসোনেন্স এর কারণে আপনার যে প্যারাটা হতো, ওই প্যারাটার কারণে আপনি যে ঘুমাতে পারতেন না, এই আপনি যাতে ভালো করে ঘুমাতে পারেন, এইটার একটা ধান্দা। এই সেলফ জাস্টিফাইং জিনিসটা একেবারের জন্য বাদ দিয়ে দিতে হবে। চতুর্থ স্টেপ হচ্ছে ওন দিস টু পার্টস। আপনার যে সেলফ ইমেজ, সেই সেলফ ইমেজের বিরুদ্ধে যে আপনি একটা কাজ করছেন, এটা যে আপনার ভুল হইছে, এই যে সেলফ ইমেজটাকে আপনাকে অন করতে হবে, এই যে ভুল কাজটা করছেন এটাকেও আপনাকে অন করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি একজন মানুষ, মানুষ ভুল করে, তো তো সেহেতু আমিও একটা ভুল করছি। তো এইভাবে আপনাকে দুইটা বিষয় ওন করতে হবে যে এই দুইটাই আমি। এবং ফিফথ স্টেপ হচ্ছে ফরগিভ ইয়োরসেলফ অ্যান্ড মুভ অন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যা যা করছেন না করছেন এগুলো সব অতীতে ছিল, এগুলো নিয়ে আর চিন্তা করা যাবে না, এখানেই শেষ। আমি এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব, যে আগে যে ভুলগুলো করছি এখান থেকে আমি এখন কি কি শিখতে পারি, বা এইটাকে কিভাবে কম করে করতে পারি বা একেবারে না করতে পারি, এরকম কোনো উপায় বের করা যায় কিনা। তো এই তো আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড স্টোরি ম্যাটার করে মোস্ট। এখানে দুইটা জিনিস কনফ্লিক্ট করে, একটা হচ্ছে এক্সকিউজ আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এক্সকিউজটা হচ্ছে যে আমি যা করছি ভুল করিনি কিছুই, পরিস্থিতির শিকার ছিলাম। আর আন্ডারস্ট্যান্ডিং বলে যে হ্যাঁ আমি পরিস্থিতির শিকার ছিলাম, আমি যেটা করছি পরিস্থিতি সহজ পড়ছিল আমার জন্য করতে, কিন্তু আমি সেখান থেকে শিখছি অ্যান্ড মুভ অন করছি। আর অতীতের ভুলগুলো ধরে রেখে প্রতিদিন রাত ৩টার সময় আপনার বাড়ির ছাদে রিগ্রেটস এর রিল দেখা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ।